আচ্ছা, দেখো আজকে আমাদের জিওসি লেকচার 6। হুম। তো আমরা আগের দিন রেজোনেন্স যা স্টার্ট করেছিলাম। তো সেখানে আমরা রেজোনেন্স স্ট্রাকচার ড্র কি করে করতে হয় সেটা শিখেছিলাম আর কি। তো আজকে আমরা শিখবো হচ্ছে রেজোনেন্স হাইব্রিড কারে বলে। রেজোনেন্স হাইব্রিড কি সেটা আমরা জানবো। তো শুরু করা যাক। আচ্ছা, দেখো রেজোনেন্স হাইব্রিড। ওকে। আচ্ছা, আচ্ছা, এই যে দুটো ক্যানোনিক্যাল স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো যে লুইস স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, আগে বলো এই দুটো লুইস স্ট্রাকচার কি একে অপরের ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা রেজোনেন্স স্ট্রাকচার? এটা আগে আমাকে অ্যান্সার দাও। এই দুটো স্ট্রাকচার কি? হ্যাঁ, তাহলে এই দুটো হচ্ছে একে অপরের রেজোনেন্স স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার। তাহলে আমি এই দুটোকে এইভাবে অ্যারো দিয়ে দেখাতে পারি, ডবল সাইডের অ্যারো দিয়ে দেখাতে পারি যে এরা দুজন একে অপরের ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এবার এই দুজন ক্যানোনিক্যাল স্ট্রাকচার, এই দুজনকে যদি আমি মিশিয়ে দিই তাহলে আমরা কি পাই? একটা অ্যাভারেজ স্ট্রাকচার পাই, যেটাকে বলবো রেজোনেন্স হাইব্রিড। সেটা কেমন দেখতে হবে? সেটা দেখতে হবে, দেখো স্কেলিটনটা তো এটা। এবার প্রথম ক্যানোনিক্যাল স্ট্রাকচারে তুমি দেখতে পাচ্ছ একটা ডাবল বন্ডেড ও আছে প্রথম স্ট্রাকচারে। আর সেকেন্ড স্ট্রাকচারে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিঙ্গেল বন্ডেড ও আছে। তাহলে অবভিয়াসলি যেটা হবে সেটা হচ্ছে যে হাইব্রিডটা যেটা তৈরি হবে সেখানে ডাবল বন্ডেড এবং সিঙ্গেল বন্ডেড এই দুটো স্ট্রাকচারের একটা মাঝামাঝি স্ট্রাকচার হবে। কিরকম? তার মানে আমরা এখানে একটা ডট দিয়ে এখানে রিপ্রেজেন্ট করবো এইটাকে, যেটা না একটা পিওর সলিড পাই বন্ড বা না সিঙ্গেল বন্ড। তাহলে এরকম একটা ডটেড লাইন দিয়ে দেখাবো। এবং অক্সিজেনের মাথায় প্রথম স্ট্রাকচারটা দেখো, প্রথম স্ট্রাকচার নিউট্রাল এবং সেকেন্ড স্ট্রাকচারটা নেগেটিভলি চার্জ। তাহলে হাইব্রিড স্ট্রাকচারে অবশ্যই একটা ডেল মাইনাস চার্জ আমি দেখতে পাবো। আর কার্বনে প্রথম স্ট্রাকচারে দেখো নিউট্রাল, সেকেন্ডটাতে পজিটিভ। তাহলে এখানে আমরা ডেল প্লাস চার্জ আমরা দেখতে পাবো। তাহলে এই যে ছবিটা পেলাম, এই ছবিটা অ্যাকচুয়ালি দুটো স্ট্রাকচারকে মিশিয়ে দিলাম, দিয়ে তার অ্যাভারেজ স্ট্রাকচার তৈরি করলাম। তাহলে এই যে স্ট্রাকচারটা তৈরি হলো এটাকে বলা হবে রেজোনেন্স হাইব্রিড বা আরএইচ, যেটাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। এবার এই রেজোনেন্স হাইব্রিডে যারা পার্টিসিপেট করেছে এরা দুজন, এদেরকে বলা হয় কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচার। কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচার। তাহলে কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচার যাদেরকে আমরা কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচার যাদেরকে অ্যাভারেজ করে আমি রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচারটা পেতে পারি। তাহলে এইটা হচ্ছে প্রথম কথা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচারে কন্ট্রিবিউটিং কথাটার মানে কি? হ্যাঁ, তার মানে কি সবাই কন্ট্রিবিউট করে না? মানে রেজোনেন্স হাইব্রিডে সবকটা রেজোনেন্স স্ট্রাকচার কি কন্ট্রিবিউট করে না? তাহলে আমাকে আলাদা করে কেন কন্ট্রিবিউটিং রেজোনেন্স স্ট্রাকচার দেখাতে হচ্ছে? হ্যাঁ, তাহলে এই কন্ট্রিবিউটিং রেজোনেন্স স্ট্রাকচার বলতে আমি কি বুঝি? তাহলে সেটাই আমাদের আজকে মেনলি জানতে হবে যে কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল স্ট্রাকচার কি। তার মানে অল ক্যানোনিক্যাল স্ট্রাকচারস আর নট কন্ট্রিবিউটিং টুয়ার্ডস রেজোনেন্স হাইব্রিড। তাহলে সব ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলোই কিন্তু কন্ট্রিবিউটিং হয় না রেজোনেন্স হাইব্রিডে। তাহলে কারা কন্ট্রিবিউটিং হয় আর কারা কন্ট্রিবিউটিং হয় না সেটা আমাকে বুঝতে হবে। তাহলে আমাকে কন্ট্রিবিউটিং স্ট্রাকচার বলতে কি বুঝি সেটা আমাকে বুঝতে হবে আজকের ক্লাসে। তাহলে সেটা আমরা শুরু করব। আমরা আগের দিন এই পর্যন্ত ডিসকাস করেছিলাম।
ওকে, এ পর্যন্ত কারো কোনো সমস্যা নেই তো? রেজোনেন্স হাইব্রিড, একটু আমাকে রেসপন্স করো, রেজোনেন্স হাইব্রিড পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? ওকে, তাহলে দেখো যে আমরা যদি দেখো একটা ছবি আঁকি, মানে লুইস স্ট্রাকচার আঁকি, ধরো মনে করো বলো এরা কি একে অপরের রেজোনেন্স স্ট্রাকচার কিনা? 1 2 3 যে স্ট্রাকচার গুলো আঁকা হলো, এরা ক্যানোনিক্যাল স্ট্রাকচার কিনা বলো আগে। আমরা ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা রেজোনেন্স স্ট্রাকচার হওয়ার শর্ত ডিসকাস করেছিলাম আগের দিনে, যে ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা রেজোনেন্স স্ট্রাকচার কিভাবে ড্র করতে হয় তার নিয়ম বলেছিলাম। তাহলে সেই নিয়মে এরা তিনজন পড়ছে কিনা দেখো, তাহলে বোঝা যাবে যে এরা ক্যানোনিক্যাল স্ট্রাকচার একে অপরের। ওকে, তাহলে এখন যদি আমরা এর রেজোনেন্স হাইব্রিড তৈরি করি, হ্যাঁ, এখন রেজোনেন্স হাইব্রিড যদি তৈরি করি তাহলে কেমন হবে এটা রেজোনেন্স স্ট্রাকচার? তো রেজোনেন্স স্ট্রাকচার যেটা হবে সেটা হচ্ছে এটা তো। এবার এর রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার যদি তৈরি করি, তাহলে রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার যেমন আগে আমরা ড্র করলাম ঠিক সেই রকম রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার হবে। মানে এখানে হবে ডেল প্লাস, এটাই হবে ডেল মাইনাস, এইটা হবে রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। কিন্তু এটা হওয়ার কথা কি? রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার কি এটা এই তিনটার অ্যাভারেজ করলে কি এটা আসে? দেখো প্রথম স্ট্রাকচার আর দ্বিতীয় স্ট্রাকচারে তো অক্সিজেন একবার প্লাস একবার মাইনাস, তাহলে এটা তো নিউট্রাল হয়ে যাওয়ার কথা। আর থার্ড স্ট্রাকচারে তো অক্সিজেন অলরেডি মানে অলরেডি নিউট্রাল আছে, তাহলে ওভারঅল তিনটে স্ট্রাকচারকে অ্যাভারেজ করলে তো অক্সিজেন নিউট্রাল হওয়ার কথা। আবার কার্বনে দেখো, কার্বনে প্রথম স্ট্রাকচারটা হচ্ছে নিউট্রাল, এই সরি অ্যানায়নিক, সেকেন্ড স্ট্রাকচারটা হচ্ছে ক্যাটায়নিক, আর থার্ড স্ট্রাকচার হচ্ছে নিউট্রাল। তাহলে প্রথম দুটো স্ট্রাকচার কার্বন মাইনাস এবং প্লাস, তাহলে নিউট্রাল হয়ে যাচ্ছে। থার্ড স্ট্রাকচার তো এমনি কার্বন নিউট্রাল আছে, তাহলে তো ডেল প্লাস আসার কোনো কথাই নয়। তাহলে তিনটেকে যদি অ্যাভারেজ করতাম তাহলে আমাদের কিন্তু এই রেজোনেটিং স্ট্রাকচার আসার কথা নয়, মানে হাইব্রিড স্ট্রাকচার আসার কথা নয়। তাহলে এইরকম হাইব্রিড স্ট্রাকচার কেমন এসছে, মানে কিরকম মানে কিরকম হাইব্রিড স্ট্রাকচার এসছে এটা? যেটা দেখো মনে হচ্ছে 2 আর 3 কে যদি অ্যাভারেজ করি তাহলে এইরকম একটা হাইব্রিড স্ট্রাকচার হয়, তাই না? স্ট্রাকচার 2 আর স্ট্রাকচার 3 কে যদি আমরা অ্যাভারেজ করি তাহলে আমরা এইরকম হাইব্রিড স্ট্রাকচার পাই। তাহলে 1টা কিন্তু দেখো পার্টিসিপেট করছে না। আমরা যদি আগের ছবিটাতে যাই তাহলে খেয়াল করো, আগের ছবিতে আমরা জাস্ট নিউট্রাল আর আরেকটা ছবি যেটা ক্যাটায়ন হচ্ছে কার্বনের মাথায় পজিটিভ আর অক্সিজেনের মাথায় নেগেটিভ, এই দুটো ছবিকে আমরা যদি অ্যাভারেজ করতাম তাহলে আমরা এই ছবিটা পাচ্ছিলাম, সেটা রেজোনেন্স হাইব্রিড। এবং ঠিক সেই হাইব্রিডই আমি পরের ছবিতে পাচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এখানে কিন্তু কন্ট্রিবিউট করছে কারা কারা এই হাইব্রিডে? কোন কোন স্ট্রাকচার দুটো হাইব্রিডে কন্ট্রিবিউট করছে? কোন দুটো অ্যাভারেজ করলে তবে রেজোনেন্স হাইব্রিডটা পাওয়া যায়? কোন কোন স্ট্রাকচার, কোন দুটো লিস্ট স্ট্রাকচারকে অ্যাভারেজ করলে? 2 আর 3। তাহলে দেখো একটা 1 নম্বর যে স্ট্রাকচার সেটা কোনোভাবে কন্ট্রিবিউট করছে না, তাহলে কিন্তু ওই কার্বনের মাথায় নেগেটিভ চার্জ যেটা সেটা কিন্তু কন্ট্রিবিউট করতো, কিন্তু স্ট্রাকচারে কন্ট্রিবিউট করেনি। তার মানে এখানে বুঝতে হবে যে এই যে 1 নম্বর স্ট্রাকচার যেটা, সেই 1 নম্বর স্ট্রাকচারটা কিন্তু নট কন্ট্রিবিউটিং টুয়ার্ডস রেজোনেন্স হাইব্রিড। তার মানে এটা হচ্ছে নট কন্ট্রিবিউটিং। তাহলে কন্ট্রিবিউটিং কারা? কন্ট্রিবিউটিং হচ্ছে এরা দুজন হচ্ছে কন্ট্রিবিউটিং। পাঠাতে বলো। হ্যাঁ ঠিক আছে, আমি জয়েন করে নিচ্ছি। ওকে ঠিক আছে, সলভ হয়ে গেছে। তাহলে দেখো, তাহলে এই দুটোকে কি বলা যাবে? এই দুটোকে কন্ট্রিবিউটিং স্ট্রাকচার বলা যাবে। তাহলে এই দুটোর অ্যাভারেজ করেই তবে কিন্তু আমরা এই কন্ট্রিবিউটিং স্ট্রাকচারটা পেয়েছি, এই সরি ইয়েটা পেয়েছি, হাইব্রিডটা পেয়েছি। তাহলে এই দুটোকে আমরা বলছি কন্ট্রিবিউটিং রেজোনেটিং স্ট্রাকচার, কিন্তু আমরা প্রথমটাকে কিন্তু কন্ট্রিবিউটিং স্ট্রাকচার বলতে পারছি না। তার মানে এখানে এই রেজোনেন্স হাইব্রিড যেটা হয়েছে সেখানে এটার কোনো রোল নেই, যা আছে এদের দুজনের রোল আছে, তাই না? এদের দুজনের রোল আছে, প্রথমটার কিন্তু কন্ট্রিবিউশন নেই।
প্রথমটার কন্ট্রিবিউশন নেই। ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। আমরা আগের দিনের ক্লাসটাকে একটু এ করছি আর কি, রিক্যাপচুলেশন করছি আর কি। হয়েছে? যারা পরে এসছো দেখে নাও যে আমরা কোন একটা রেজোনেন্স হাইব্রিড মানে কি বলেছি। রেজোনেন্স হাইব্রিড বলেছি যে যে কোনো লুইস স্ট্রাকচার গুলো যে হয়, ক্যানোনিক্যাল স্ট্রাকচার, তাদেরকে যদি আমরা অ্যাভারেজ করি তাহলে আমরা কি পাই না, হাইব্রিড পাই। তাহলে যে অ্যাভারেজ করবো কাদেরকে, ক্যানোনিক্যাল স্ট্রাকচার গুলোকে। তো আমরা দেখো তিনটে ক্যানোনিক্যাল স্ট্রাকচার এঁকেছি কিটোনের, তাহলে তিনটে ক্যানোনিক্যাল স্ট্রাকচার 1 2 and 3। এবার এই তিনটে ক্যানোনিক্যাল স্ট্রাকচারকে দেখো অ্যাভারেজ করলেই হাইব্রিডটা পাওয়া যাচ্ছে না। হাইব্রিড যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে স্ট্রাকচার 2 আর 3 কে যদি আমি অ্যাভারেজ করি তাহলে আমি হাইব্রিডটাকে পাচ্ছি। তাহলে 1 এর কিন্তু কন্ট্রিবিউশন এখানে রেজোনেন্স হাইব্রিডে নেই। তাহলে 1 এর যেহেতু কোনো কন্ট্রিবিউশন রেজোনেন্স হাইব্রিডে নেই, তাহলে 1 কে আমরা কি নট কন্ট্রিবিউটিং বলতে পারি বা নন কন্ট্রিবিউটিং বলতে পারি, আর 2 আর 3 কে আমরা কন্ট্রিবিউটিং বলতে পারি। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে তিনটে তো তিনটেই ক্যানোনিক্যাল স্ট্রাকচার, কিন্তু 2 আর 3 কে আমি কন্ট্রিবিউটিং বলছি আর 1 কে আমি কন্ট্রিবিউটিং বলছি না। তাহলে কেন 1 কন্ট্রিবিউটিং নয়? তাহলে এটা আমাকে জাস্টিফাই করতে হবে যে 1 কেন কন্ট্রিবিউটিং নয়। 1 কেন কন্ট্রিবিউটিং নয় এটা আমাকে জাস্টিফাই করতে হবে যে আমরা 2 আর 3 কে কেন আমরা কন্ট্রিবিউটিং রেজোনেন্স স্ট্রাকচার বলছি। ঠিক আছে, তাহলে অল ক্যানোনিক্যাল স্ট্রাকচারস আর নট কন্ট্রিবিউটিং আমরা আগের দিন বলেছিলাম। তাহলে এখানে তিনটে যে ক্যানোনিক্যাল স্ট্রাকচার হচ্ছে তিনটেই কিন্তু কন্ট্রিবিউটিং নয়, 2 আর 3 কন্ট্রিবিউটিং। 1 কেন কন্ট্রিবিউটিং নয় সেটা আমাদের একটু ডিসকাস করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে শুরু করা যাক, লেখক কন্ট্রিবিউশন অফ রেজোনেন্স স্ট্রাকচার ইন রেজোনেন্স হাইব্রিড। কন্ট্রিবিউশন অফ রেজোনেন্স স্ট্রাকচার ইন রেজোনেন্স হাইব্রিড। ওকে, দেখো কন্ট্রিবিউশন অফ রেজোনেন্স স্ট্রাকচার ইন রেজোনেন্স হাইব্রিড। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন ইজ প্রপোর্শনাল টু দি স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার। স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার, এইটা হচ্ছে প্রধান কথা, যে কন্ট্রিবিউশন ইজ প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার। যে এই যে রেজোনেটিং স্ট্রাকচার গুলো আমরা আঁকলাম, যে আগে দেখো এক্সাম্পলে আমরা তিনটে রেজোনেটিং স্ট্রাকচার ড্র করেছি, এই তিনটে রেজোনেটিং স্ট্রাকচার গুলোর মধ্যে স্টেবিলিটি কিন্তু আলাদা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের। তাহলে এই তিনজনের যে স্ট্রাকচার, সেই তিনজনের যে স্ট্রাকচারের যে স্টেবিলিটি, সেখানে যার স্টেবিলিটি যত বেশি হবে তার হাইব্রিডে কন্ট্রিবিউশন তত বেশি হবে। ঠিক আছে, যার স্টেবিলিটি যত বেশি হবে তার হাইব্রিডে কন্ট্রিবিউশন তত বেশি হবে। ওকে, তাহলে এইটা আমাদের প্রথমত মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমরা কি করব সেখানে, দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে এই কন্ট্রিবিউশন সেটা হচ্ছে স্টেবিলিটির সঙ্গে প্রপোর্শনাল। এবার স্টেবিলিটি ক রকমের, কিছু কিছু ক্যানোনিক্যাল স্ট্রাকচার হবে যেগুলো হচ্ছে মোর স্টেবল, কিছু কিছু ক্যানোনিক্যাল স্ট্রাকচার হবে যেগুলো লেস স্টেবল, আর কিছু কিছু ক্যানোনিক্যাল স্ট্রাকচার হবে যেগুলো লিস্ট স্টেবল, যেগুলো লিস্ট স্টেবল। যারা যে সমস্ত কন্ট্রিবিউটিং স্ট্রাকচার গুলো মোর স্টেবল হবে সেটা আমরা চেক করব, আমরা বের করার নিয়ম শিখবো যে কারা কি করে মোর স্টেবল কারা লিস্ট স্টেবল হয়। তো যেখানে আমরা দেখবো যে যারা মোর স্টেবল ক্যানোনিক্যাল স্ট্রাকচার হচ্ছে সেইগুলো হবে মোর কন্ট্রিবিউটিং টুয়ার্ডস রেজোনেন্স হাইব্রিড, মানে রেজোনেন্স হাইব্রিডে তাদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি থাকবে যারা মোর স্টেবল হবে।
যারা লেস স্টেবল হবে তাদের কন্ট্রিবিউশন কম থাকবে রেজোনেন্স হাইব্রিডে, আর যারা হচ্ছে লিস্ট স্টেবল তাদের কন্ট্রিবিউশন অলমোস্ট থাকবেই না। যেমন ধরো আগের তিনটে স্ট্রাকচার যেটা পেয়েছো, সেই তিনটে স্ট্রাকচারের স্ট্রাকচার ওয়ান যেটা, সেই স্ট্রাকচার ওয়ানটা কিন্তু হ্যালো, হ্যাঁ সেন্ড করো, দাঁড়াও 1 মিনিট, এ করো, রিকোয়েস্ট দাও। শুনতে পাচ্ছ? হ্যাঁ, যেটা বলছিলাম যে মোর স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার যারা, তারা হচ্ছে সবচেয়ে বেশি কন্ট্রিবিউটিং হবে, আর যারা লিস্ট স্টেবল হবে তারা নেগলিজিবল কন্ট্রিবিউটিং হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে বলার ছিল আর কি। তাহলে আমরা এখানে লিখে নিই যে আহ, তারা মোর স্টেবল, মানে যারা মোর স্টেবল তারা কি হবে না, তারা হবে হচ্ছে মোর কন্ট্রিবিউটিং, মোর কন্ট্রিবিউটিং টু আর এইচ, আর যারা লেস স্টেবল তারা লেস কন্ট্রিবিউটিং টু আর এইচ, আর যারা হচ্ছে লিস্ট কন্ট্রিবিউটিং তারা হচ্ছে নেগলিজিবল কন্ট্রিবিউশন। নেগলিজিবল কন্ট্রিবিউশন ইন আর এইচ। তাহলে এই হচ্ছে তিনটে জিনিস, একটা হচ্ছে মোর স্টেবল, যেটা হচ্ছে মোর কন্ট্রিবিউটিং হবে, লেস স্টেবল লেস কন্ট্রিবিউটিং হবে, আর লিস্ট স্টেবল যারা তারা নেগলিজিবল কন্ট্রিবিউশন হবে। তার মানে অ্যাকচুয়ালি যারা লিস্ট স্টেবল হবে তাদের কোনো কন্ট্রিবিউশনই থাকবে না, যারা মোর স্টেবল হবে তাদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি থাকবে, লেস স্টেবল যাদের কন্ট্রিবিউশন কম থাকবে। ওকে, ঠিক আছে। ক্লিয়ার? এবার আমরা দেখবো হচ্ছে যে কারা মোর স্টেবল আর কারা লেস স্টেবল, মানে সেটাকে আমরা বার করার জন্য কোন টেকনিককে ব্যবহার করব, মানে আমরা স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার কি করে বার করব, যে কোন রেজোনেটিং স্ট্রাকচারগুলো বেশি স্টেবল আর কোন রেজোনেটিং স্ট্রাকচারগুলো কম স্টেবল। দেখো, তাহলে আমাদের এখন জানতে হবে যে স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার। স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার, স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে, স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার, সেখানে দেখো আমরা কি করে ডিটারমাইন করব কোন স্ট্রাকচারগুলো বা রেজোনেটিং স্ট্রাকচারসগুলোর মধ্যে কোনটা বেশি স্টেবল আর কোনটা কম স্টেবল, এটা কি করে আমরা ডিটারমাইন করব। তাহলে তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে দেখতে হবে নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে নাম্বার অফ
চার্জ, নাম্বার অফ চার্জ দেখতে হবে প্রথমে নাম্বার অফ চার্জ রেজোনেটিং স্ট্রাকচারগুলোর মধ্যে কোনটায় বেশি আছে কোনটায় কম আছে। যদি দেখা যায় যে কোনো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে লেস চার্জ আছে, তাহলে সেই স্ট্রাকচারটা, সেই রেজোনেটিং স্ট্রাকচারটা হবে মোর স্টেবল। যদি দেখা যায় কি না কোনো একটা রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে চার্জ লেস আছে, লেস অ্যামাউন্টে চার্জ আছে, তাহলে কিন্তু সেটার বলা হবে যে সেটা সবচেয়ে লেস চার্জ, মানে সেটা সবচেয়ে মোর স্টেবল হবে। নাম্বার অফ চার্জ যদি লেস হয় তাহলে সেটা মোর স্টেবল হবে। হয়েছে? আচ্ছা, 2 নম্বর কি দেখবো আমরা? 2 নম্বর দেখবো হচ্ছে অক্টেট ফুলফিল আছে কিনা। মানে আমরা যখন দেখবো যে দুটো ক্যানোনিকাল স্ট্রাকচারের মধ্যে নাম্বার অফ চার্জ সেম আছে, তখন আমরা দেখবো অক্টেট ফুলফিলমেন্ট আছে নাকি। অক্টেট ফুলফিলমেন্ট আমরা আছে নাকি, মানে 8টা ইলেকট্রন আছে কিনা। এবার এইটা দেখার আরেকটা অল্টারনেটিভ টেকনিক হচ্ছে নাম্বার অফ বন্ডস। নাম্বার অফ বন্ডস সেটা কি করে দেখে? নাম্বার অফ বন্ডস যত বেশি হবে, নাম্বার অফ বন্ডস যত বেশি হবে, স্টেবিলিটি তত বেশি হবে। নাম্বার অফ বন্ডস ইন রেজোনেন্স স্ট্রাকচার, ইন রেজোনেন্স বা ইন রেজোনেন্স স্ট্রাকচার, ইন রেজোনেন্স। নাম্বার অফ বন্ডস ইন রেজোনেন্স যত বেশি হবে, স্টেবিলিটি তত বেশি হবে। যদি দেখা যায় যে নাম্বার অফ বন্ডস ইকুয়াল, তখন তারপরে দেখবো আমরা চার্জ লোকেশন। তারপর দেখবো আমরা চার্জ লোকেশন। চার্জ লোকেশনে কি দেখবো? নেগেটিভ চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ, অ্যাটম, আর পজিটিভ চার্জ অন মোর ইলেকট্রোপজিটিভ অ্যাটম বা লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এটা বলা যায়। পজিটিভ চার্জ অন, পজিটিভ চার্জ অন লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তাহলে এটা দেখবো। ফোর্থ যেটা দেখবো সেটা হচ্ছে যদি দেখা যায় চার্জ লোকেশনও সেম হয়ে যাচ্ছে, তখন আমরা দেখবো হচ্ছে চার্জ সেপারেশন। চার্জ সেপারেশন, চার্জ সেপারেশনে কি দেখবো? যে লাইক চার্জ যারা, তারা দেখো সেম চার্জ যারা, তারা যত দূরে দূরে থাকবে তারা ততই ভালো। মানে লাইক চার্জেস, লাইক চার্জেস ফার অ্যাওয়ে, আর অপোজিট চার্জেস তারা যত কাছাকাছি থাকবে তত ভালো। তাহলে অপোজিট চার্জেস ক্লোজ টু ইচ আদার। তাহলে এই দুটো যদি সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করে তাকে আমরা বলবো স্টেবল। লাইক চার্জেস ফার অ্যাওয়ে হতে হবে আর অপোজিট চার্জেস ক্লোজ টু ইচ আদার হতে হবে, তাহলে তাকে আমরা বলবো স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার। আর এটাও যদি দেখা যায় সেম হয়ে যাচ্ছে, তখন আমরা 5 নম্বর দেখবো, সেটা হচ্ছে স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েটস। স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েটস। ওকে, এই 5টা পয়েন্টকে আমাকে ফলো রাখতে হবে। 5টা পয়েন্ট কি কি? 5টা পয়েন্ট হচ্ছে, 1 নম্বর হলো নাম্বার অফ চার্জ, দেখতে হবে লেস নাম্বার অফ চার্জ আছে নাকি মোর নাম্বার অফ চার্জ আছে।
যে রেজোনেন্স স্ট্রাকচারে লেস নাম্বার অফ চার্জ থাকবে বা নিউট্রাল যদি হয় তাহলে খুবই ভালো, তাহলে সেক্ষেত্রে সেটা সবচেয়ে বেশি স্টেবল হবে। যদি দেখা যায় যে নাম্বার অফ চার্জ দিয়ে বলা যাচ্ছে না, তখন আমরা দেখবো অক্টেট। আর এই অক্টেট দেখার না দেখেও আমরা আরেকটা অল্টারনেটিভ পথে দেখতে পারি, সেটা হচ্ছে নাম্বার অফ বন্ডস ইন রেজোনেন্স। নাম্বার অফ বন্ডস ইন রেজোনেন্স যত বেশি হবে তত স্টেবিলিটি বেশি হবে। চার্জ সেপারেশন, চার্জ লোকেশন, তার মানে হচ্ছে নেগেটিভ চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আর পজিটিভ চার্জ অন লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। যেটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম মোর হবে তার মাথায় যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটা স্টেবল হবে, কারণ নেগেটিভ অ্যাটম নেগেটিভ চার্জকে ধরে রাখতে পারে। আর পজিটিভ চার্জ অন লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম মানে যেটা হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তার মাথায় পজিটিভ চার্জ থাকবে। আর চার্জ সেপারেশন সেটা দিয়ে যদি না হয় তখন দেখবো আমরা চার্জ সেপারেশন, চার্জ সেপারেশনে দেখবো আমরা লাইক চার্জেস ফার অ্যাওয়ে হলে ভালো হবে আর অপোজিট চার্জেস ক্লোজ টু ইচ আদার হলে ভালো হবে। আর তাতেও যদি না হয় তাহলে আমরা লাস্টলি দেখবো হচ্ছে স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট যত স্টেবল হবে তত তার রেজোনেটিং স্ট্রাকচার স্টেবল হবে। এই হচ্ছে 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট দিয়ে আমরা রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের প্রায়োরিটি সিকোয়েন্স কি দাঁড়ালো? প্রায়োরিটি সিকোয়েন্সে দাঁড়ালো প্রথমে আমি কি কনসিডার করবো বলো? প্রায়োরিটি সিকোয়েন্সে আমরা প্রথমে ফলো করবো হচ্ছে চার্জ। চার্জ দিয়ে যদি না বলতে পারি তখন আমি কি বলবো? নাম্বার অফ বন্ডস। বন্ডস দিয়ে যদি না বলতে পারি তখন আমি কি বলবো? চার্জ লোকেশন। আর চার্জ লোকেশন দিয়ে বলতে না পারলে চার্জ সেপারেশন। আর চার্জ সেপারেশন দিয়ে যদি বলতে না পারি তাহলে হচ্ছে স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট। ঠিক আছে, চার্জ, বন্ডস, চার্জ লোকেশন অ্যান্ড স্টেবিলিটি, চার্জ সেপারেশন অ্যান্ড স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট। ওকে, ঠিক আছে, লিখেছো? হ্যাঁ, সেগুলো আসবো আমরা একটা একটা করে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার তো? এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারগুলো বুঝবো যে কিভাবে এগুলোকে অ্যাপ্লাই করবো আমরা এক্সাম্পলে। দেখো, তার প্রথমেই আমি যদি একটা এক্সাম্পল নিই, ধরো মনে করো CH3 ও CH2 প্লাস। বলো, এটা একটা ছবি, এ একটা ছবি, আর আরেকটা ছবি হচ্ছে না, এই দুটো ছবি। আচ্ছা বলো, এরা দুজন আগে ক্যানোনিক্যাল স্ট্রাকচার কিনা সেটা বলো। এরা দুজন ক্যানোনিক্যাল স্ট্রাকচার কিনা বলো আগে। ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এবার 1 আর 2 যে ক্যানোনিক্যাল স্ট্রাকচারটা আমি আঁকলাম, এদের যদি আমি স্টেবিলিটি কম্পেয়ার করি, মানে স্টেবিলিটি কার বেশি হবে, আমি তো স্টেবিলিটি বার করলে তবে না কন্ট্রিবিউশন চেক করবো। এই দুজনের মধ্যে কে বেশি, দুটোই তো ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এবার দুটো ক্যানোনিক্যাল স্ট্রাকচারের মধ্যে কে বেশি স্টেবল? প্রথমে আমি কি দেখবো? প্রথমে আমি কি দেখবো? নাম্বার অফ চার্জ। দেখো, এখানেও একটা পজিটিভ, এখানেও একটা পজিটিভ, ওখানেও একটা পজিটিভ, তাহলে নাম্বার অফ চার্জ সেম। তাহলে চার্জ, নাম্বার অফ চার্জ ইকুয়াল নাম্বার অফ চার্জ ইকুয়াল। তো নাম্বার অফ চার্জ ইকুয়াল হলে তখন নেক্সট কি দেখবো? নাম্বার অফ বন্ডস। নাম্বার অফ বন্ডস কোথায় বেশি আছে?
দেখো রেজোনেন্স এখানে দেখো নাম্বার অফ বন্ড দুটো আছে, এখানে নাম্বার অফ বন্ডস একটা আছে। রেজোনেন্সটা কেমন ভাবে হয়েছে? এই লোন পেয়ারটা এখানে অ্যাটাক করেছে, মানে এখানে হয়েছে, ডোনেট করেছে, তাহলে কি হবে? এখানে পাই বন্ড হয়েছে, এখানে অক্সিজেনের মাত্রা পজিটিভ হয়েছে, আর কার্বনটা নিউট্রাল হয়ে গিয়েছে। নাম্বার অফ বন্ডস কিন্তু 2 নম্বর স্ট্রাকচারে বেশি আছে 1 নম্বরের তুলনায়। স্টেবিলিটি কে হবে বেশি? কোন ক্যানোনিক্যাল স্ট্রাকচারটা বেশি স্টেবল? 2 নম্বরটা বেশি স্টেবল। নাম্বার অফ বন্ড যত বাড়বে তত স্টেবিলিটি ইনক্রিজ করবে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন হলো। হয়েছে? বোঝা গেছে সবাই? বুঝতে পেরেছো? দু নম্বরটা আমি যদি এইটা ড্র করি, ধরো মনে করো CH2 মাইনাস C ডবল বন্ড ও H, তার সঙ্গে CH2 ডবল বন্ড C ও মাইনাস H, H2 মাইনাস ও মাইনাস প্লাস H। এই যদি হয় তাহলে এই যে তিনটে স্ট্রাকচার আমি ড্র করলাম, এটা ক্যানোনিক্যাল কিনা দেখে নাও, রেজোনেন্স স্ট্রাকচার কিনা দেখো। ঠিক আছে, এটা রেজোনেন্স স্ট্রাকচার। তাহলে এবার রেজোনেন্স স্ট্রাকচারের মধ্যে এদের মধ্যে তুমি অর্ডার অফ স্টেবিলিটি যদি কম্পেয়ার করো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। তিনেরটা সবচেয়ে বেশি স্টেবল। নাম্বার অফ চার্জ সবচেয়ে বেশি কোথায় আছে? নাম্বার অফ চার্জ তো 3-এ বেশি আছে, 2 আর 1-এ সেম নাম্বার অফ চার্জ আছে, তাই না? এরও একটা নেগেটিভ, ওরও একটা নেগেটিভ, তাহলে 2 আর 1-এ ইকুয়াল আছে। তো যেখানে চার্জ দিয়ে বলা যাচ্ছে না সেখানে আমরা কি অ্যাপ্লাই করব? তারপর নেক্সট নাম্বার অফ বন্ডস। আচ্ছা নাম্বার অফ বন্ড, আচ্ছা এখানে রেজোনেন্সটা কেমন ভাবে হচ্ছে? এটা এখানে ব্যাক করছে, এটা এখানে খুলছে, তাই না? তাহলে রেজোনেন্স যেটা হচ্ছে, রেজোনেন্সে নাম্বার অফ বন্ড ক্যালকুলেট করতে হবে। এখানে কটা বন্ড আছে টোটাল? রেজোনেন্সের মধ্যে কটা বন্ড আছে? এখানে 3টে, তাই না? দুটো সিগমা একটা পাই, 3টে বন্ড আছে না এখানে স্ট্রাকচার 2-তে। আর স্ট্রাকচার 1-এ কটা আছে? এখানেও 3টে আছে, দুটো সিগমা একটা পাই। তাহলে নাম্বার অফ বন্ডসও তো তোমার 2 আর 1-এর সমান আছে। তাহলে নাম্বার অফ বন্ডস দিয়ে বলতে পারছি না, তাহলে নেক্সট কি দেখবো? হ্যাঁ, চার্জ লোকেশন দেখুন। হ্যাঁ, তাহলে চার্জ লোকেশন যদি দেখি, দেখো নেগেটিভ চার্জটা অক্সিজেনের মাথায় আছে একটা স্ট্রাকচার 2-তে, আর এখানে নেগেটিভ চার্জটা কার্বনের মাথায় আছে স্ট্রাকচার 1-এ। তাহলে আমরা চার্জ লোকেশনটা যদি কম্পেয়ার করি তাহলে আমরা জানি যে ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেন গ্রেটার দ্যান কার্বন। তাহলে অক্সিজেন গ্রেটার দ্যান যদি কার্বন হয় তাহলে চার্জ লোকেশন অক্সিজেনের মাথায় বেশি মানায়। তাহলে কি হবে? তাহলে স্টেবিলিটি এখানে কি হয়ে যাচ্ছে? তাহলে অন দ্য বেসিস অফ চার্জ লোকেশন কি হয়ে যাচ্ছে বলো? 2 আর 1-এর মধ্যে কোনটা বেশি স্টেবল হবে? তাহলে 2টা বেশি হয়ে যাচ্ছে স্টেবল দ্যান 1। আর 3 নাম্বারটা যেহেতু নাম্বার অফ চার্জ বেশি, তাহলে ও তো সবচেয়ে লিস্ট স্টেবল ছিল। তাহলে ওভারঅল স্টেবিলিটি যদি বলি আমি, ওভারঅল স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে 2, তারপর 1, তারপর 3 হবে, ঠিক না? 2, 1, তারপর 3 হবে। তাহলে ওভারঅল স্টেবিলিটি হচ্ছে 2, 1, 3। ঠিক আছে, কারো কোনো কনফিউশন নেই তো এই জায়গাটায় বলো তো? ওকে।
নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3, ডবল বন্ড সি, সিঙ্গেল বন্ড ও, সিঙ্গেল বন্ড সি, এটা ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড ও প্লাস সিঙ্গেল বন্ড সি, এটা একটা সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি ও বলো, এটা একটা। আর লাস্ট হচ্ছে, না লাস্ট নয়, আরো করতে হবে, তিনটে হলো, সিঙ্গেল বন্ড সি, বন্ড সি ও, এখানে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, একটা হচ্ছে ডবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড ও, সিঙ্গেল বন্ড সি, ঠিক আছে। এই হচ্ছে 5টা স্ট্রাকচার। এখন এদের রিলেটিভ স্টেবিলিটি তোমাকে বলতে হবে। বলো। প্রথমে আমরা কি দেখবো? হ্যাঁ হ্যাঁ বলো। 5 1, না একটা জায়গায় একটু গন্ডগোল হয়ে গেছে। প্রথমে যে আমি দেখো, যদি চার্জ বলি, নাম্বার অফ চার্জ, নাম্বার অফ চার্জ, তাহলে নাম্বার অফ চার্জ, দেখো স্টেবিলিটি অন দি বেসিস অফ নাম্বার অফ চার্জ, স্টেবিলিটি বেসড অন, স্টেবিলিটি বেসড অন, স্টেবিলিটি বেসড অন নাম্বার অফ চার্জ, নাম্বার অফ চার্জের উপর বেস করে স্টেবিলিটি কোনটা বেশি হবে? যে কম চার্জ হবে তার স্টেবিলিটি বেশি হবে। 1 2 আর 5 তো সেম হবে, তাই না? 1 2 আর 5, এদের দেখো নাম্বার অফ চার্জ সেম আছে। আচ্ছা ওটা আমি হ্যাঁ ওটা পরে আসছি। 1 2 5টা হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল হবে কম্পেয়ার টু তোমার 3 আর 4, নাম্বার অফ চার্জের বেসিসে, ঠিক তো? এটা তো সবার মিলছে তো। 5 আর, হ্যাঁ ওটা পরে আসছি, মানে নাম্বার অফ চার্জের বেসিসে তো এটাই হয়। এবার নেক্সট আমরা কি দেখবো? নাম্বার অফ বন্ডস। তো নাম্বার অফ বন্ডসে দেখো 2 নম্বর স্ট্রাকচার যেটা, সেখানে নাম্বার অফ বন্ডস কটা আছে? দেখো রেজোনেন্সে নাম্বার অফ বন্ডস পার্টিসিপেট করছে রেজোনেন্সে, এখান থেকে এটা 1 2 3 4 5টা। তো দেখো আর কোন স্ট্রাকচারে 5টা বন্ড আছে? কোনোটাই নেই। তাহলে 2 নম্বরটা হচ্ছে সবচেয়ে, এখানে নাম্বার অফ বন্ডস বেশি আছে।
1 আর 4 এর তুলনায়, 1 আর 5 এর তুলনায়। তাহলে নাম্বার অফ বন্ডস রেসপেক্ট এটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা কি দেখবো? নাম্বার অফ বন্ডস, সেইগুলো একদমই একদমই, হ্যাঁ সেইগুলোই কাউন্ট করতে হবে, যেগুলো রেজোনেন্সে পার্টিসিপেট করছে সেই বন্ডগুলো কাউন্ট করতে হবে। আচ্ছা, এবার তারপরে নাম্বার অফ বন্ডস যখন হয়ে যাবে তখন আমরা কি দেখবো? দেখো 3 আর 5 এ কিন্তু নাম্বার অফ বন্ডস কি আছে? 3 আর 5, সরি 3 আর 4, 3 আর 4 নাম্বার অফ বন্ড সেম আছে, তাহলে ওটা তো আমরা বলতেই পারবো না, তাই না? এখন স্টিল ওটা কোনো কনক্লুশনে আসতে পারছি না। নাম্বার অফ বন্ড যখনই হয়ে যাবে তখন আমরা কি দেখবো? চার্জ লোকেশন। তো চার্জ লোকেশন কোনটায় হবে? চার্জ লোকেশন কোনটা স্টেবল হবে 1 আর 5 এর মধ্যে? সেম হবে, তাই না? সেম হচ্ছে তো 1 আর 5। হ্যাঁ, তাহলে এটা বলতে পারছি না। 3 আর 4টা বলো। চার্জ লোকেশন 3 আর 4। নো, চার্জ লোকেশনে না, চার্জ লোকেশনে কিছুই কনক্লুশনে আসা যাবে না। না, ওটাকে বলা হয় চার্জ সেপারেশন। হ্যাঁ, এখন তো চার্জ লোকেশন বলছি, চার্জ লোকেশনে তো সবই কার্বনের মাথায় আছে, সুতরাং কম্পেয়ার করতে পারছি না আমি। হ্যাঁ, তাহলে এখানে কোনো নো কনক্লুশন, এটাতে কোনো কনক্লুশনই আসছে না। আচ্ছা, নেক্সট আমরা দেখবো চার্জ সেপারেশন। চার্জ সেপারেশনে কোনটা ভালো হবে? সেম চার্জ যত দূরে থাকবে তত ভালো, অপোজিট চার্জ যত কাছে থাকবে তত ভালো। তাহলে আমরা দেখো এখানে যদি আমরা দেখি, সেম চার্জ দেখো পাশাপাশি হয়ে গিয়েছে, তাই না? আর এটাতে দেখো অপোজিট চার্জ গুলো পাশাপাশি আছে, তার মানে কোনটা স্টেবল হবে? চারটা বেশি স্টেবল হবে দেন 3। তাহলে আমাদের 4 আর 3 হয়ে গেল, এখন শুধু বাকি রয়েছে কোনটা কোনটা? 1 আর 5, তাই না? 1 আর 5টাকে আমি কনভার্ট করতে পারিনি এখনো, পেরেছি? হ্যাঁ, এবার 1 আর 5টা বলো। 1 আর 5টা আমি কি দেখতে পাই? নেক্সট রুল কি আছে? স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট। আচ্ছা, এই জিনিসটা কি? স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট। আচ্ছা, স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট মানে হচ্ছে, দেখো আমরা 1 আর 5 কম্পেয়ার করবো, তো তো খেয়াল করো স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট যেটা, সেটা কি হচ্ছে দেখো। আমরা যদি 5 নম্বরটা দেখি, এই যে ক্যাটায়নটা দেখো, চার্জ যত কম হবে তত তো ভালো। তো চার্জ কম হলে কি হবে? চার্জ যেটা কম হলে সেটা হচ্ছে, দেখো এটা এই জায়গায় ইন্টারমিডিয়েটটা এইখানে এই লোন পেয়ার দিয়ে যদি এখানে ডোনেট করতে চায়, তাহলে এই এই ব্যাক পাই বন্ডের জন্য আমরা পরে আমরা পড়বো ব্যাক পাই বন্ড, বা তোমরা একটু কনসেপ্টও জানো যে লোন পেয়ারটা কি করবে, এই পজিটিভ চার্জকে ব্যাক পাই বন্ড করতে চাইবে, ফলে এই কার্বনের স্টেবিলিটিটা অনেকটাই বাড়িয়ে দেবে, মানে কার্বনের পজিটিভ চার্জটা অনেকটাই প্রশমিত করে দেবে। কিন্তু দেখো এখানে ওই ব্যাক পাই বন্ডের কোনো সুযোগ এখানে নেই। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, ব্যাক পাই বন্ড যেহেতু এখানে হচ্ছে না, তাহলে এখানে অবশ্যই তোমার যেটা হবে সেটা হচ্ছে চার্জ 5 নম্বরের স্টেবিলিটি 1-এর থেকে বেশি হবে। বোঝা গেল যে এখানে ব্যাক পাই বন্ডের কোনো সুযোগ কিন্তু এখানে নেই। যেরকম কোনো লোন পেয়ার, অ্যাডজাসেন্ট লোন পেয়ার নেই যেটা কিনা একে ডোনেট করতে পারবে বা কোঅর্ডিনেট বন্ড করে এই চার্জটাকে প্রশমিত করতে পারবে, এর এই পজিটিভ চার্জের আশেপাশে কোনো লোন পেয়ার নেই। তাহলে এটা কোনো ব্যাকপাই বন্ডের কোনো পার্টিসিপেশন এখানে নেই, ফলে 5 নাম্বারটা 1 নাম্বারের থেকে বেশি স্টেবল হবে। এটাকেই বলা হয় ইন্টারমিডিয়েট স্টেবিলিটি, যে অ্যাডজাসেন্ট যদি কোনো লোন পেয়ার থাকে সেই লোন পেয়ার দিয়ে ওই পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করা। এই কেসটা যদি আসে, তো এটা খুবই রেয়ার কেস, সব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আসবে না, তাহলে এটার ক্ষেত্রে এসেছে। তাহলে আমরা স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বর গ্রেটার দ্যান 1 নম্বর। তাহলে ওভারঅল স্টেবিলিটি কি দাঁড়ালো আমাদের? ওভারঅল স্টেবিলিটি হচ্ছে 2 সবচেয়ে বেশি স্টেবল, তারপর 5, তারপর 1, তারপর 4, তারপর 3। ওকে, দেখে নাও।
হয়েছে, মিলেছে? মিলেছে? নেক্সট হচ্ছে হয়ে যাচ্ছে, পুরো লেখাই তো শুধু আছে, হেজি হয়ে যাবে কেন? তো রাইটিং প্যাডে লেখাটাই আছে। নেটের প্রবলেম। আচ্ছা, আমি এটা বড় করে লিখছি। দেখা যাচ্ছে তো? ওটা নেগেটিভ। এবার দেখা যাচ্ছে? এটা কি হবে? তাহলে এটা কি হবে? ভেরি গুড। 2, 1, 3, 4, মানে এভাবে যদি লিখি, তাই তো? 2, 1, 3, 4। আচ্ছা, কিভাবে হচ্ছে দেখো। তাহলে আমরা প্রথমে দেখো চার্জ, নাম্বার অফ চার্জ তো সবচেয়ে কম 1 আর 2 তে আছে। 3 আর 4 এ নাম্বার অফ চার্জ বেশি আছে। তাহলে 1 আর 2 বেশি স্টেবল, 3 আর 4 কম স্টেবল। 1 আর 2 এর মধ্যে আমি কি দেখবো? নাম্বার অফ বন্ডস। নাম্বার অফ বন্ডস এখানে দেখো সেমই আছে, তাই নাম্বার অফ বন্ডস দিয়ে বলতে পারছি না, এখানেও যে কটা বন্ড ওখানেও সে কটাই বন্ড আছে 1 আর 2 এ। তারপর 3 নম্বর, তারপর আমরা কি দেখবো? নাম্বার অফ বন্ডস এর জায়গায় পরে চার্জ লোকেশন। চার্জ লোকেশন এখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ 2 নম্বরে, আর এখানে কার্বনের মাথায় নেগেটিভ 1 নম্বরে। তাহলে স্টেবিলিটি কার বেশি হবে? 2 গ্রেটার দেন 1 হবে। তাহলে 2 গ্রেটার দেন 1 হলো স্টেবিলিটি চার্জের বেসিসে। তাহলে আমাদের কি দেখলাম? তাহলে এই দুটো কম্পেয়ার করা হলো হচ্ছে চার্জ লোকেশনের উপর বেস করে এটা হয়েছে। আর 3 আর 4 এর মধ্যে কি কম্পেয়ার হয়েছে? 3 আর 4 এর মধ্যে বল। হ্যাঁ, হ্যাঁ।
নাম্বার অফ চার্জ দুই জায়গায় সমান আছে, তিনটে করে চার্জ আছে। চার্জ সেপারেশন, চার্জ সেপারেশন দেখো এখানে নেগেটিভ নেগেটিভ আছে পাশাপাশি, কিন্তু এখানে দেখো পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, তাহলে কি হবে, তিন বেশি স্টেবল হয়ে যাবে। তাহলে 3 আর 4 এর মধ্যে এ হচ্ছে চার্জ সেপারেশন। আর এই 1 2 আর 3 4 এদের মধ্যে কি কিসের বেসিসে পার্থক্য করেছি? 1 2 আর 3 4 এর মধ্যে নাম্বার অফ চার্জ। হ্যাঁ, নাম্বার অফ চার্জ। ওকে, বোঝা গেল? ঠিক আছে। বলো কি হবে এটা? ও, আর একটা ছবি দাঁড়াও, 1 মিনিট 1 মিনিট, আর একটা ছবি না, 4 নম্বর ছবিটা দিয়ে দিই। আর একটা ছবি হবে। বলো। দুই এক তিন চার, প্রথমে এদেরকে কিভাবে ডিস্টিংগুইশ করছো? নাম্বার অফ চার্জ। তো নাম্বার অফ চার্জ সবচেয়ে কম আছে কোথায়? 2 আর 1-এ, তাই না? আর 3 আর 4-এ দেখো বেশি আছে নাম্বার অফ চার্জ, তাই না? এবার নাম্বার অফ চার্জ যখনই হয়ে যাচ্ছে তখন কি দেখছো? চার্জ লোকেশন। চার্জ লোকেশন 2 আর 1-এর মধ্যে কোনটা বেশি ফেভারেবল? 2। হ্যাঁ, তাহলে 2 এটাতে 1 হয়ে গেল। অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন। এবার 3 আর 4-এর মধ্যে দেখো, 3 আর 4-এর মধ্যে চার্জ লোকেশন দিয়ে বলা যাচ্ছে না, তাহলে কি বলতে হবে? এখানে বলতে হবে হচ্ছে বন্ডস। এই চার্জ লোকেশন পর্যন্ত যাবেই না অবশ্য, নাম্বার অফ চার্জের পরে এবার বন্ডস। বন্ডস এর ক্ষেত্রে কি হবে? বন্ডস এর ক্ষেত্রে কটা কি আছে? দেখো এখানে কটা বন্ড আছে? 3টে সিগমা একটা পাই, এখানে 3টে সিগমা আছে, তাহলে নাম্বার অফ বন্ডস কোথায় বেশি আছে? 3 নম্বরে। তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা নাম্বার অফ বন্ডসে, এটা গিয়ে এটা হচ্ছে চার্জ লোকেশন দিয়ে বলেছি। আর 2 1 হচ্ছে 3 4-এর থেকে বেশি, এই যে দুজন, এরা এদের দুজনের থেকে বড়, এটা কিসের বেসিসে বললাম? এটা কিসের বেসিসে বললাম? নাম্বার অফ চার্জ। বোঝা গেল? 2 1 3 4। ক্লিয়ার? ঠিক আছে।
আর কোনো কনফিউশন আছে? বলো এটা। আচ্ছা, আর আর একটা বলে দিই, দাঁড়াও, আরো দিই। আহ, বলো, এই বলো বলো। হ্যাঁ, একার। হ্যাঁ, একার চার কি? একার চারে কি সমস্যা? হ্যাঁ, বলো। বাহ, ভেরি গুড। একা চার ক্যানোনিকাল স্ট্রাকচারই নয়, একদমই তাই। দেখো এখানে নাম্বার অফ হাইড্রোজেন, এই পজিশন অফ হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে ছিল, সেটা এখন চলে গেল কোথায়? নাইট্রোজেনের সঙ্গে। তাহলে পজিশন চেঞ্জেস, তাহলে এটা তো ক্যানোনিকাল স্ট্রাকচারই নয়। তাহলে 5 নম্বর যেটা 4 নম্বর যেটা স্ট্রাকচার, এটা ক্যানোনিকাল স্ট্রাকচারই নয়। হ্যাঁ, ভেরি গুড, নট এ ক্যানোনিকাল স্ট্রাকচার বা রেজোনেন্স স্ট্রাকচার, নট এ ক্যানোনিকাল স্ট্রাকচার। 4 নম্বরটা ক্যানোনিকাল স্ট্রাকচারই নয়। ঠিক আছে। না, পাঁচেরটা হবে না, না পাঁচেরটা হবে, ওখানে এইচ একটা বেশি পড়েছে। পাঁচেরটা হবে, ওখানে একটা হাইড্রোজেন বেশি পড়েছে। হ্যাঁ, এই যে এনএইচ। এবার ঠিক আছে। তাহলে 1 2 3 4 5, তাহলে 4 নম্বরে যে ক্যানোনিকাল স্ট্রাকচার নয়, এটা আইডেন্টিফাই করার ছিল। ভেরি গুড। এবার 1 2 3 আর 5, এই তিনটের মধ্যে বলো, চারটের মধ্যে বলো। 5 3 1 5 3 2, 1 2 3 5। আর কেউ কিছু বলবে? 1 5 2 3। তাই? আচ্ছা, এক নম্বর নিউ চার্জ, নাম্বার অফ চার্জের বেসে তো এ করলে 1 নম্বরটা সবার থেকে এগিয়ে, তাই না? এক তো নিউট্রাল, তাহলে নিউট্রাল স্পিস। এবার নাম্বার অফ চার্জ বেসে দেখো, নাম্বার অফ চার্জ, নাম্বার অফ চার্জ বেসে দেখো।
নাম্বার অফ চার্জের বেসে 1 নম্বর তো সবার থেকে এগিয়ে। তারপরে এবার দেখো 2, 3 আর 5-এর ক্ষেত্রে দেখো 2, 3 আর 5-এর ক্ষেত্রে নাম্বার অফ চার্জ সেম। 2, 3, 5 নাম্বার অফ চার্জ দিয়ে বলতে পারছি না। তারপর আমরা কি দেখবো, নাম্বার অফ বন্ডস। নাম্বার অফ বন্ডসে কারা এগিয়ে? 2 আর 3। তাহলে হচ্ছে 5টা সবচেয়ে বেশি, সবচেয়ে লাস্ট, তাই না? এবার 2 আর 3-এর মধ্যে কি দেখবো? হ্যাঁ, 2টা বেশি স্টেবল হবে। তাহলে এখানে অক্সিজেনের মাথায় পজিটিভ, এখানে নাইট্রোজেনের মাথায় পজিটিভ। তাহলে কোনটা বেশি ফেভারেবল? যে লেস ইলেকট্রোনেগেটিভ, হ্যাঁ, যে লেস ইলেকট্রোনেগেটিভ তার মাথায় পজিটিভটাই ফেভারেবল। নাইট্রোজেন তো লেস ইলেকট্রোনেগেটিভ দেন অক্সিজেন। তাহলে 2টা বেশি স্টেবল হবে 3-এর তুলনায়। ঠিক আছে? তাহলে আমরা, তাহলে এইভাবে আমরা বলতে পারি। তাহলে বোঝা গেল কি বোঝা গেল না? কারো কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, এই গেল হচ্ছে কয়েকটা এক্সাম্পল যেখান থেকে আমরা স্টেবিলিটি অফ ক্যানোনিক্যাল স্ট্রাকচার ডিটারমাইন করতে পারি। তাহলে বোঝা গেল যে আমরা এই 5টা পয়েন্ট আমরা লিখেছিলাম প্রথমে, এই 5টা পয়েন্টকে অ্যাপ্লাই করে কি করে ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলোর অর্ডার অফ স্টেবিলিটি বার করতে হয়, এটা এটা নিয়ে কোনো কনফিউশন নেই তো? তাহলে আমরা পরেরটায় যেতে পারি আর কি। আচ্ছা, এবার দেখো নেক্সট আমরা যেটা পড়বো এটার উপর বেস করে কন্ট্রিবিউশন অফ রেজোনেটিং স্ট্রাকচার ইন রেজোনেন্স হাইব্রিড। এই কন্ট্রিবিউশন তাহলে কি হলো, যারা যত স্টেবল তারা কন্ট্রিবিউটিং মোর, তাই না? কি না? যারা যত স্টেবল তারা রেজোনেন্স হাইব্রিডে কি মোর কন্ট্রিবিউটিং। এখন এই কন্ট্রিবিউশন অফ রেজোনেন্স স্ট্রাকচার ইন রেজোনেন্স হাইব্রিডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ইকুয়াল কন্ট্রিবিউশন, ইকুয়াল কন্ট্রিবিউশন ইন রেজোনেন্স হাইব্রিড। আর একটাকে বলা হয় আনইকুয়াল কন্ট্রিবিউশন ইন রেজোনেন্স হাইব্রিড। আনইকুয়াল কন্ট্রিবিউশন ইন রেজোনেন্স হাইব্রিড। ওকে। আচ্ছা, ইকুয়াল কন্ট্রিবিউশন ইন রেজোনেন্স হাইব্রিড এটা কি? ধরো মনে করো এটা একটা স্ট্রাকচার আছে, আর আরেকটা স্ট্রাকচার হচ্ছে এটা। আচ্ছা, এরা দুজন কি রেজোনেন্স স্ট্রাকচার কি রেজোনেন্স স্ট্রাকচার না সেটাকে বলো। রেজোনেন্স স্ট্রাকচার। আচ্ছা, এদের দুজনের অর্ডার অফ স্টেবিলিটি কি হবে? সেম, সেম। তাহলে এটা যদি আমি এ বলি, এটা যদি আমি বি বলি, তাহলে এদের দুজনেরই, এই দুটো রেজোনেন্স স্ট্রাকচারেরই স্টেবিলিটি সেম, তার মানে ইকুয়াল স্টেবিলিটি। ইকুয়াল স্টেবিলিটি মানে এ ইকুয়াল টু বি। আর ইকুয়াল যদি স্টেবিলিটি হয় তাহলে কন্ট্রিবিউশন কি হবে? তাহলে ইকুয়াল কন্ট্রিবিউশন, ইকুয়াল কন্ট্রিবিউশন ইন রেজোনেন্স হাইব্রিড। আচ্ছা, ইকুয়াল কন্ট্রিবিউশন, তাহলে ইকুয়াল কন্ট্রিবিউশন যখনই হবে তাহলে এর হাইব্রিডটা কেমন দেখতে হবে? এরকম হবে তো? চার্জ কি হবে? প্যারামিটারস অফ চার্জ। দেখো ইকুয়াল কন্ট্রিবিউশন যদি হয় তার ডেল মাইনাস তো হবে, কিন্তু ইকুয়াল কন্ট্রিবিউশন যদি হয় তার মানে অ্যাভারেজ করলে কি হবে?
অক্সিজেনের মাথায় চার্জটা কত হবে বলতে পারবে কি বলতে পারবে না বলো? দেখো, প্রথম স্ট্রাকচারে অক্সিজেনের মাথায় চার্জ 0 নিউট্রাল, সেকেন্ড স্ট্রাকচারে অক্সিজেনের মাথায় নেগেটিভ, তাহলে এদের অ্যাভারেজ করলে কি হয়, হাফ হয় না? তাহলে এখানে আমরা নেগেটিভ হাফ বলতে পারি, এটাতেও তাই, নিচেরটাতেও প্রথমটাই নেগেটিভ সেকেন্ডটাতে নিউট্রাল, তাহলে অ্যাভারেজ করলে কি হয়, মাইনাস হাফ। তার মানে একটা নেগেটিভ চার্জ দুই জায়গায় ইকুয়ালি ডিস্ট্রিবিউট করছে, কেন? কারণ ইকুয়াল কন্ট্রিবিউশন তাই। তাহলে ইকুয়ালি যদি ডিস্ট্রিবিউট হয় তাহলে একটা নেগেটিভ চার্জ ইকুয়ালি ডিস্ট্রিবিউট হওয়া মানে হাফ হাফ করে হয়। তাহলে রেজোনেন্স হাইব্রিডে ওই অক্সিজেনের মাথায় যে চার্জ প্যারামিটারটা হবে সেই চার্জ প্যারামিটারটা হাফ হাফ করে হবে, এগুলোকে বলা হয় প্যারামিটার অফ চার্জ, প্যারামিটারস অফ চার্জ হবে এটা। তাহলে এটাকে আমরা জাস্ট কি করলাম, আমরা অ্যাভারেজ করলাম, অ্যাভারেজ করে আমরা একটাকে দু জায়গায় ভাগ করে দিয়েছি হাফ হাফ করে। আচ্ছা, এইটা গেল হচ্ছে ইকুয়াল যখন কন্ট্রিবিউশন থাকবে রেজোনেন্স হাইব্রিডে, তখন তাদের ক্ষেত্রে আমরা প্যারামিটারস অফ চার্জ বলে দিতে পারবো, তাই না? তাদের ক্ষেত্রে আমরা প্যারামিটারসটা বলে দিতে পারবো যে ওটা হাফ হবে নাকি 1/3 হবে, সেটা আমরা বলে দিতে পারবো। আচ্ছা, এরপরে যেটা হবে সেটা হচ্ছে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন ইন রেজোনেন্স হাইব্রিড। আনইকুয়াল রেজোনেন্স, আনইকুয়াল মানে কি, অসম বন্টন। ধরো মনে করো এই ছবিটা আছে, এই ছবিটা আছে, এখানে আমি স্টার দিলাম, আর আরেকটা ছবি আছে মনে করো, আরেকটা ছবি আছে মনে করো এটা। এখন এই দুটোর ক্ষেত্রে যদি স্টেবিলিটি কম্পেয়ার করা হয় তাহলে স্টেবিলিটি সেম না ডিফারেন্ট? এই দুটো ক্যানোনিকাল, আচ্ছা এই দুটো ক্যানোনিকাল কিনা বলো আগে, তাহলে দুটোই ক্যানোনিকাল স্ট্রাকচার। হ্যাঁ, তাহলে এবার ক্যানোনিকাল স্ট্রাকচার যদি হয় এবার বলো দুজনের স্টেবিলিটি সেম না ডিফারেন্ট? দুজনের স্টেবিলিটি সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। হ্যাঁ, কেন? কারণ কি, প্রথমটা হচ্ছে নিউট্রাল আর পরেরটা হচ্ছে চার্জড। তাহলে নিউট্রাল যদি হয় তাহলে নিউট্রালটা বেশি স্টেবল হবে, তাহলে স্টেবিলিটি কি হবে, এ গ্রেটার দ্যান বি হবে না? ঠিক না? দেখো দেখো, এ গ্রেটার দ্যান বি হবে, ঠিক আছে? ওকে, এবার দেখো, এবার যে যত স্টেবল তার কন্ট্রিবিউশন কেমন হবে, বেশি হবে না রেজোনেন্স হাইব্রিডে? তাহলে এ হচ্ছে মোর কন্ট্রিবিউটিং। কিন্তু দু নম্বরটা যদি দেখি বিটা, বিটা কি, বিটা হচ্ছে লেস কন্ট্রিবিউটিং। বিটা হচ্ছে লেস কন্ট্রিবিউটিং, ক্লিয়ার? তাহলে এখন একটা মোর কন্ট্রিবিউটিং একটা লেস কন্ট্রিবিউটিং, তাহলে এদের দুজনের অ্যাভারেজটা কি ইকুইভ্যালেন্ট রেজোনেন্স হাইব্রিড হবে নাকি নন ইকুইভ্যালেন্ট রেজোনেন্স হাইব্রিড হবে? নন ইকুইভ্যালেন্ট হবে। তার মানে এখানে যে রেজোনেন্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নন ইকুইভ্যালেন্ট রেজোনেন্স। নন ইকুইভ্যালেন্ট রেজোনেন্স এখানে আছে। আর এখানে আমরা যে রেজোনেন্সটা দেখেছি সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজোনেন্স। ইকুইভ্যালেন্ট রেজোনেন্স। তাহলে এখন বলো নন ইকুইভ্যালেন্ট রেজোনেন্স যদি হয় তাহলে তার হাইব্রিডটার ছবি যদি আমি আঁকি তাহলে কেমন হবে?
হাইব্রিডটার ছবি যদি আমরা আঁকি তাহলে কেমন হবে? কোনটা? কেন ওটা তো এইভাবে, না না না, কেন কেন এটা তো এইভাবে ডোনেট করেছে, এটা খুলেছে। এখানে ডবল বন্ড আমি, ও সরি, এখানে ডবল বন্ড বসেনি, হ্যাঁ এটা ডবল বন্ড হবে এখানে একটা। এখানে আমাদের এখানে কোনো মাথা মাথা ব্যথা নয়, কারণ সেকেন্ডটা হচ্ছে চার্জড, তাই জন্য ওটা লেস স্টেবল। ঠিক আছে, ওটা ডবল বন্ড বসিয়ে দাও ওখানে একটা। ঠিক আছে, তাহলে এবার বলো, এবার হাইব্রিডটা কেমন হবে? তাহলে রেজোনেন্সের যে জায়গাটা সেটা আমরা ডটেড দেখাবো। এবার বলো চার্জের, চার্জটা কেমন ভাবে ডিস্ট্রিবিউট, ইকুয়াল নাকি আনইকুয়াল? কোনটা মোর কন্ট্রিবিউট করছে, নিউট্রাল নাকি চার্জ? কোনটা বেশি কন্ট্রিবিউট করছে? নিউট্রাল। তাহলে চার্জটা কন্ট্রিবিউট করছে না, মানে কম করছে। তাহলে নেগেটিভ চার্জ যে অক্সিজেনের মাথায় এসছে সেটা কি খুব, সেটা কেমন আসবে? খুব কম পরিমাণে আসবে। তার মানে সেকেন্ড স্ট্রাকচারটা যদি লেস কন্ট্রিবিউটিং হয়, তাহলে সেকেন্ড স্ট্রাকচারে অক্সিজেনের মাথায় যে নেগেটিভ চার্জটা আসছে বা পজিটিভ চার্জটা আসছে, তাহলে এটা খুব কম পরিমাণে হবে। নিউট্রালটাই বেশি পার্সেন্ট কন্ট্রিবিউট করছে। তাহলে এই যে অক্সিজেনের মাথায় আমরা আগেরটাই যেমন মাইনাস হাফ করে দিচ্ছিলাম, এটাতে মাইনাস হাফ করতে পারবো? যদি দেখা যেত যে দুটো 50% 50% কন্ট্রিবিউশন, মনে করো এটাও 50%, এটাও 50% কন্ট্রিবিউশন, তখন আমরা এই এটার মাথায় জিরো চার্জ, এটার মাথায় নেগেটিভ চার্জ, অ্যাভারেজ করলে হাফ হাফ করে দিচ্ছিলাম। কিন্তু এখানে যেহেতু 50% কন্ট্রিবিউশন নয়, এখানে কেমন, লেটস সে আমরা বলতে পারি যে ধরো এটা ধরো মনে করো, এটা মনে করো প্রথম স্ট্রাকচারটা মনে করো 80% কন্ট্রিবিউশন, আর পরেরটা 20% কন্ট্রিবিউশন। তাহলে কোনটা বেশি কন্ট্রিবিউশন? প্রথমটা। তাহলে অলমোস্ট নিউট্রাল থাকতে চাইবে সে। এবার 20% কন্ট্রিবিউশনের জন্য এই অক্সিজেন যেটা, অক্সিজেনটা কিছুটা নেগেটিভ চার্জ পাচ্ছে, তাহলে সেই নেগেটিভ চার্জটা কেমন হবে? পার্শিয়াল হবে না? বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কি বসাবো? ডেল মাইনাস বসাবো, হাফ মাইনাস হাফটা বসাতে পারবো না। আবার সেকেন্ড কন্ট্রিবিউটার, সেকেন্ডের স্ট্রাকচারটা যেহেতু কন্ট্রিবিউশন খুব কম, তাহলে এখান থেকে এই পজিটিভ চার্জের পরিমাণটাও খুব কম হবে। তাহলে এখানে মাথায় চার্জটা কেমন হবে? ডেল প্লাস, এরকম হবে। ব্যাপারটা বোঝাতে পারছি আমি? দেখো তো। হ্যাঁ, তার মানে আমরা দেখো এবার এই যে 80% 20% এটা তো আমরা ধরে নিয়েছি, কিন্তু আদতে তো আমরা জানি না যে কত পার্সেন্ট কোনটা কন্ট্রিবিউট করছে। আমরা এটুকু বলতে পারি যে সেকেন্ডটা লেস কন্ট্রিবিউট করছে। তাহলে এইটা যদি কত পার্সেন্ট কন্ট্রিবিউট করছে বলতে না পারি, তাহলে ঠিক কত অ্যামাউন্টে নেগেটিভ চার্জ হয়েছে সেটা কি বলতে পারবো? বলতে পারবো না। যেমন আগেরটার ক্ষেত্রে হাফ কেন বলতে পারছিলাম, কারণ আমরা পার্সেন্ট বলতে পারছিলাম যে এটা হচ্ছে 50%, এটাও 50%। তাহলে 50% 50% কন্ট্রিবিউশন যদি হয়, ইকুয়াল কন্ট্রিবিউশন যদি হয়, তাহলে এক আর শূন্যকে অ্যাভারেজ করলে হাফ হয়, তাহলে আমরা হাফ বসিয়ে দিতে পারছিলাম। কিন্তু এখানে তো আমরা এই পার্সেন্টেজটা জানি না। আমরা এটুকু জানি যে প্রথমটার কন্ট্রিবিউশন বেশি দ্বিতীয়টার থেকে, কিন্তু কতটা বেশি পার্সেন্টেজ সেটা যেহেতু বলতে পারি না, এটা যেহেতু আমরা বলতে পারি না, তাহলে আমরা এখানে নেগেটিভ চার্জের প্যারামিটারসটা কতটা সেটাও বলতে পারবো না। তাই জন্য আমরা এখানে অবশ্যই যেটা করবো সেটা হচ্ছে শুধুমাত্র ডেল মাইনাস ডেল প্লাস চার্জটাই বসাতে পারবো। প্যারামিটারস ক্যান নট বি ডিটারমাইন্ড, বা প্যারামিটারস ক্যান নট বি ক্যালকুলেটেড, প্যারামিটারস ক্যান নট বি ক্যালকুলেটেড। বুঝা গেছে? বুঝতে পেরেছো? তাহলে আমরা নন ইকুইভ্যালেন্ট রেজোনেন্সের ক্ষেত্রে প্যারামিটার ডিটারমাইন করতে পারবো কি পারবো না? হ্যাঁ বলো। হ্যাঁ, নন ইকুইভ্যালেন্ট গুলো আমরা প্যারামিটারস ক্যালকুলেট করতে পারবো না, শুধুমাত্র ডেল প্লাস ডেল মাইনাস চার্জ হিসেবে রেখে রাখতে হবে। কিন্তু ইকুইভ্যালেন্ট রেজোনেন্স যারা, তাদের কিন্তু প্যারামিটারস ক্যালকুলেট করা যাবে, তাই না? জাস্ট অ্যাভারেজ করে দিলেই হয়ে যাবে।
বুঝতে পারছো? আমরা ওই জন্য এখানে লিখেছি অ্যাভারেজ, অ্যাভারেজ করে দিলেই হয়ে যাবে। যদি তিন জায়গায় ডিস্ট্রিবিউট হতো তাহলে ওয়ান থার্ড করে ভাগ হয়ে যেত, যেমন কার্বনেটের ক্ষেত্রে হয়, আমরা দেখাচ্ছি একটু পরেই। তাহলে দেখো ইকুইভ্যালেন্ট রেজোনেন্স স্ট্রাকচার থেকে, ইকুইভ্যালেন্ট রেজোনেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা প্যারামিটারস অফ চার্জ ক্যালকুলেট করতে পারবো, কিন্তু নন ইকুইভ্যালেন্ট রেজোনেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা প্যারামিটার ক্যালকুলেট করতে পারবো না। ঠিক আছে? তাহলে এখান থেকে এবার দেখো সেকেন্ড আর থার্ডের মধ্যে আমরা যদি এবার দেখি, বলো বন্ড অর্ডার। আচ্ছা ঠিক আছে, বন্ড অর্ডারটা পরে করছি। আমরা বন্ড অর্ডার আগে এক্সপ্রেশনটা বার করি। এবার আমরা ডিসকাস করবো হচ্ছে বন্ড অর্ডার। বন্ড অর্ডার মানে হচ্ছে টোটাল নাম্বার অফ বন্ডস involved in resonance divided by total number of resonating structure, total number of resonance structure, এইটা হচ্ছে বন্ড অর্ডার। এবার এইটা হচ্ছে সবচেয়ে, মানে এটাই হচ্ছে ক্যালকুলেশন করার ফর্মুলা। এবার আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করে ক্যালকুলেট করব না, আমরা খুব সিম্পলিফাইড ওয়েতে ক্যালকুলেট করব। সেটা হচ্ছে বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু 1 প্লাস নাম্বার অফ পাই বন্ড ডিভাইডেড বাই নাম্বার অফ সিগমা বন্ডস। এইটা দিয়েই আমরা বন্ড অর্ডার ক্যালকুলেট করব, উপরেরটা দিয়ে করব না। তাহলে উপরেরটা দিয়ে করলেও যা আসবে, এটা দিয়ে করলেও তাই আসবে, তাহলে আমাদের ক্যালকুলেট করব এইটা দিয়ে। ঠিক আছে? কি বললাম? বন্ড অর্ডার ইকুয়াল টু 1 প্লাস নাম্বার অফ পাই বন্ড ডিভাইড বাই নাম্বার অফ সিগমা বন্ডস। এখান থেকে বন্ড অর্ডার ক্যালকুলেট করতে হয় এই ফর্মুলাটাকে ব্যবহার করে। লিখে নাও ফর্মুলাটা। ঠিক আছে? ওকে। আচ্ছা, এইবার দেখো, আমরা যদি প্রথম যে ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ, ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, হ্যাঁ, সেই ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারে, ধরো আমি এটা না বলে আমি এটা বলি, একটা নতুন স্ট্রাকচার দিই। ধরো আহ, ধরো এক্সাম্পল 1, এখানে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এর বন্ড অর্ডার কত, তাহলে তুমি কি বলবে? 1 প্লাস নাম্বার অফ পাই বন্ড। দেখো এটা পুরোটাই, পুরো সবকটা অক্সিজেন রেজোনেন্সে পার্টিসিপেট করে, তাই না? এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, প্রত্যেকটা অক্সিজেন পার্টিসিপেট করে। তাহলে এখানে টোটাল স্ট্রাকচারটাতে কটা সিগমা বন্ড আছে আর কটা পাই বন্ড আছে? পাই বন্ড কটা আছে দেখতে পাচ্ছ? কটা পাই বন্ড আছে? বলো। শুনতে পাচ্ছ? হ্যালো?
শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এই ছবিটাতে বলো যে বন্ড অর্ডার কত হবে? 1 পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে পাই বন্ড কটা আছে? দুটো আছে। আর সিগমা বন্ড কটা আছে? চারটে। এটা করলে হচ্ছে 1.5 হয়। আচ্ছা, নেক্সট। এটা বলো। এটা কি হবে? এখানে বন্ড অর্ডার হচ্ছে 1 প্লাস 3টে পাই 4টে সিগমা, 1.75 হবে। আচ্ছা, এবার দেখো এটাতে বলো। এটা কিভাবে ক্যালকুলেট করবে? দেখো, এটাতে রেজোনেন্সে পার্টিসিপেট করছে কারা? এটা এইখানে, তাহলে এই জায়গাটা রেজোনেন্সটা হচ্ছে এই যে আর যেটা আছে, আর অ্যালকিল গ্রুপ, এটা কিন্তু রেজোনেন্সের বাইরে। তাহলে এই বন্ডটা তুমি ক্যালকুলেট করবে না। তাহলে কি করবে? যেটা করবে সেটা হচ্ছে, তাহলে 1 প্লাস কত হবে তাহলে? 1 প্লাস 1/2 হবে। 1/2, 3 কিন্তু করবে না, 3টে সিগমা করবে না, কারণ এই আর এর যে বন্ডটা আছে, আর এই বন্ডটা কিন্তু কোনোভাবে রেজোনেন্সে পার্টিসিপেট করছে না। তাহলে আমাদের কিন্তু না রেজোনেন্সে পার্টিসিপেট করছে এই বন্ডগুলো ক্যালকুলেট করতে হবে। তাহলে সেটা কত হচ্ছে? 1.5। এটা বলো। আর SO3 মাইনাস, এখানে রেজোনেন্স পার্টিসিপেট করছে কারা? এখানে এটা খুলছে, বা এটা এটা খুলছে। তাহলে এই জায়গাটা রেজোনেন্সটা হচ্ছে। তাহলে এখানে কিন্তু এই আর এর কোনো রোল নেই রেজোনেন্সে, তাই না? তাহলে এখানে আমাদের বর্ণনাটা কি হবে? কটা সিগমা কটা পাই? কটা সিগমা কটা পাই? দুটো পাই 3টে সিগমা, তাহলে কত হচ্ছে এটা? 1.66। ওকে, ঠিক আছে। আর SO2 মাইনাস, এটা কি হবে? ওয়ান প্লাস কি হবে?
কত হবে এটা? তাহলে এটা 1/2, তাহলে 1.5। তাহলে বন্ড অর্ডার ক্যালকুলেট করতে পারবো আমরা নিশ্চয়ই, কি না? আচ্ছা এবার দেখো, যদি আমরা এই রেজোনেন্স ইকুইভ্যালেন্ট রেজোনেন্স স্ট্রাকচার যেটা, সেখানে যদি আমরা বন্ড অর্ডার ক্যালকুলেট করতাম, তাহলে ধরো মনে করো এটাকে যদি আমরা স্টার দিয়ে দিতাম, তাহলে দুটো সিও বন্ড আছে এখানে, তাহলে এই দুটো সিও বন্ড কি হতো? যদি বলতাম বন্ড অর্ডার সিও আর বন্ড অর্ডার সিও স্টার, এই দুটো কি হতো বলো? কি হতো? বন্ড অর্ডার সিওতে কি আছে দেখো, 1+1/2, 1+1/2, আর সিও স্টারে কি আছে, সেটা 1+1/2। তাহলে বন্ড অর্ডার হচ্ছে 1.5, এরও বন্ড অর্ডার 1.5, দুটোতেই 1.5, সেম বন্ড অর্ডার হবে কারণ ইকুইভ্যালেন্ট রেজোনেন্স স্ট্রাকচার। তাহলে না সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড, মাঝামাঝি হবে, তাহলে দেড় বন্ড অর্ডার হবে। ঠিক আছে? এটার ক্ষেত্রে যদি আমরা করি সেকেন্ড স্ট্রাকচারে, তাহলে সেকেন্ড স্ট্রাকচারে বন্ড অর্ডার অফ সিও আর বন্ড অর্ডার অফ সিও স্টার, এই দুটো কি 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 হবে তাহলে? দেখো এটা কি ক্যালকুলেট করা যাবে কিরকম ভাবে? দেখো কোনটা কন্ট্রিবিউট করছে, কোনটা বেশি কন্ট্রিবিউট করছে, স্ট্রাকচার 1 নাকি স্ট্রাকচার 2? কোনটা বেশি কন্ট্রিবিউট করেছে আমাদের? স্ট্রাকচার 1। তাহলে স্ট্রাকচার যদি 1 কন্ট্রিবিউট করে, তাহলে দেখো এটা তো আহ, মানে এই যে সিও বন্ডটা যেটা আছে, সেই সিও বন্ডটা তো ডাবল বন্ড ক্যারেক্টার পেতে চাইবে। মানে 1টা কন্ট্রিবিউট করছে মানে কি, এই এ নাম্বার স্ট্রাকচারটা কন্ট্রিবিউট করতে চাইছে, বি স্ট্রাকচারটা কম কন্ট্রিবিউট করছে, মানে সিঙ্গেল বন্ড করতে দিচ্ছে না ওকে অতটা। তার মানে এই সিও বন্ডটা অলমোস্ট ডবল বন্ড থাকবে। তাহলে অলমোস্ট ডবল বন্ড থাকবে মানে সিও বন্ডটার বন্ড অর্ডার গ্রেটার দ্যান কত হবে? গ্রেটার দ্যান 1.5 হবে না? ইকুয়াল ডিস্ট্রিবিউশন তো হচ্ছে না, তাহলে গ্রেটার দ্যান 1.5 হবে না এটা সিও বন্ডটা। আর সিও স্টার বন্ডটা কিরকম ক্যারেক্টারে থাকছে? সিঙ্গেল বন্ডেড ক্যারেক্টার। বেশি মেজরলি কোনটা থাকছে? সিঙ্গেল বন্ডেড ক্যারেক্টার, কারণ স্ট্রাকচার 1 ইজ প্রিডমিনেন্ট। তাহলে সিঙ্গেল বন্ডেড ক্যারেক্টার যদি থাকে অলমোস্ট, তাহলে এটা কি হবে? দেড়ের থেকে কি কম হবে? দেড়ের থেকে কম হবে। তাহলে সিও স্টারটা হবে 1.5 এর থেকে কম, কিন্তু দুজনেই গ্রেটার দ্যান 1 হবে, এটা শিওর। কারণ কি, ওখানে রেজোনেন্স আছে। তাহলে একের থেকে বেশি হবে, কিন্তু প্রথমটা দেড়ের থেকে বেশি হবে, দ্বিতীয়টা দেড়ের থেকে কম হবে। কেন? কারণ প্রথম স্ট্রাকচার যেটা, সেই প্রথম স্ট্রাকচারটাই কিন্তু ডবল বন্ড ক্যারেক্টার রয়েছে এবং ওটাই ডমিনেট করছে, প্রথম স্ট্রাকচারটাই ডমিনেট করছে, তাহলে অলমোস্ট ডবল বন্ড ক্যারেক্টার দেখাবে। কিন্তু সিও স্টারটা যেটা, সেটা সিঙ্গেল বন্ড ক্যারেক্টার দেখাচ্ছে, তার মানে অলমোস্ট সিঙ্গেল বন্ড ক্যারেক্টার দেখাবে। তাহলে ওটা সিঙ্গেল বন্ডের থেকে একটু বেশি হবে সিও স্টার, আর ওটা ডবল বন্ডের থেকে একটু কম হবে। তাহলে ওটা হবে 1.5 এর থেকে উপরে, আর সিও স্টার হবে 1.5 এর থেকে নিচে। এটা বোঝা গেছে মোটামুটি? কিন্তু আমরা এক্স্যাক্টলি কত হবে বলতে পারবো না, কারণ এটা নন ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। বুঝতে পারছো? বন্ড অর্ডার ক্যালকুলেশন। এবার আমরা দেখবো ওই চার্জ প্যারামিটারস কাদের ক্ষেত্রে ক্যালকুলেট করা যায়। বলো, চার্জ প্যারামিটারস কাদের ক্ষেত্রে ক্যালকুলেট করা যায়?
হ্যাঁ, তাহলে চার্জ প্যারামিটার্স অফ ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, চার্জ প্যারামিটার্স অফ ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা হয়েছে, এই স্ট্রাকচারটা কি ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার দেখাবে নাকি নন ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার দেখাবে? প্রথমত এটা আমাকে বলো, এর যে রেজোনেটিং স্ট্রাকচার গুলো হবে ইকুইভ্যালেন্ট হবে নাকি নন ইকুইভ্যালেন্ট হবে? ইকুইভ্যালেন্ট হবে। আচ্ছা, ইকুইভ্যালেন্টটা সেখানে কটা অ্যাটম পার্টিসিপেট করেছে? এই অক্সিজেন আর এই অক্সিজেন দু জায়গায় ডিস্ট্রিবিউশন নেগেটিভ চার্জটা, তাই না? তাহলে ইকুইভ্যালেন্ট যদি হয় তাহলে তাহলে আমরা প্যারামিটারসটাকে ক্যালকুলেট করতে পারবো। এবার তাহলে প্যারামিটারসটা কি হবে, কত হবে? প্যারামিটারসটা কত কত হবে? তাহলে হাফ অফ করে হবে না, দু জায়গায় ডিস্ট্রিবিউটেড একটা চার্জ, তাহলে এটা হবে। কিন্তু যদি আমরা এই ছবিটা করি, এটা, তাহলে এখানে এর ক্ষেত্রে রেজোনেন্স হাইব্রিডটা কেমন হবে? তাহলে এটা পুরোটাই, দেখো এটা এখানে যাবে, এটা খুলবে, বা এটা এখানে গেল, এটাও খুলতে পারে, তাহলে এই তিন জায়গায় ডিস্ট্রিবিউটেড না? তাহলে তিন জায়গায় ডিস্ট্রিবিউটেড না? বুঝতে পারছো? তাহলে তাহলে এখানে এটা তো ইকুইভ্যালেন্ট তো, তাই না? তাহলে ইকুইভ্যালেন্ট যদি হয় তাহলে ক ভাগে ভাগ হবে এভারেজ করলে? হ্যাঁ, তাহলে প্যারামিটার্স কত করে হবে? -1/3, -1/3। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট যখনই হবে তখন আমাকে দেখতে হবে কটা অ্যাটমের মধ্যে ডিস্ট্রিবিউশন আছে, সেইগুলোতে অ্যাভারেজ করতে হবে। তাহলে এইটা হচ্ছে তার প্যারামিটার। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? চার্জ ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারগুলোর চার্জ প্যারামিটার্স বার করা শিখলাম। নন ইকুইভ্যালেন্ট যদি স্ট্রাকচার হয় তার চার্জ প্যারামিটার্স আমরা বার করতে পারবো না। বন্ড অর্ডারও অ্যাবসলিউট বার করতে পারবো না, কিন্তু প্রেডিক্ট করতে পারবো, তাই না? তুমি খেয়াল করো, যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার হয় তার চার্জ প্যারামিটার্স বার করতে পারবো, কিন্তু নন ইকুইভ্যালেন্ট যদি স্ট্রাকচার হয় তাহলে চার্জ প্যারামিটার্স আমরা বার করতে পারবো না, আমরা ডেল প্লাস ডেল মাইনাস বলতে পারবো। আচ্ছা, বন্ড অর্ডারের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট প্যারামিটার, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচারের ক্ষেত্রে বন্ড অর্ডার আমরা অ্যাবসলিউটলি বার করতে পারবো, যেমন 1.5 1.5 বলতে পারছিলাম। কিন্তু নন ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে বন্ড অর্ডার আমরা অ্যাবসলিউটলি বার করতে পারবো না। সেক্ষেত্রে আমরা প্রেডিক্ট করতে পারবো যে গ্রেটার দ্যান 1.5 হবে নাকি লেস দ্যান 1.5 হবে, এই ব্যাপারগুলো আমরা বলতে পারবো, কিন্তু অ্যাবসলিউটলি কত হবে সেটা আমরা বলতে পারবো না। বুঝতে পারছি? তাহলে বন্ড অর্ডার এবং চার্জ প্যারামিটার হলো। এবার এটার উপর বেস করে আমরা দেখো এই চার্জ প্যারামিটার উপর বেস করে আমরা মাইনাস আই এফেক্ট কে প্রেডিক্ট করতে পারি। কিরকম? যে চার্জ প্যারামিটার্স অ্যান্ড মাইনাস আই এফেক্ট। দেখো, ইফ নেগেটিভ চার্জ, ওই যে চার্জ প্যারামিটার্স যদি দেখা যায় গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/2 মানে হাফ, তাহলে সেই ফাংশনাল গ্রুপটা সবসময় প্লাস আই এফেক্ট দেখাবে। যদি নেগেটিভ চার্জটা লেস দেন হাফ হয় তাহলে সেক্ষেত্রে সেই ফাংশনাল গ্রুপটা মাইনাস আই এফেক্ট দেখাবে। ক্লিয়ার? তাহলে
এইটা যদি আমার চার্জ প্যারামিটার্সের সঙ্গে আই এফেক্টের কম্প্যারিজন হয়, তাহলে আমরা RCO2 মাইনাস আর RSO3 মাইনাস এই দুটো গ্রুপের কোন গ্রুপটাকে কি বলবো আমরা? তাহলে CO2 মাইনাসকে কি বলবো? CO2 মাইনাস আর SO3 মাইনাস। তাহলে CO2 মাইনাসের চার্জ প্যারামিটার কত আছে? আর CO2 মাইনাসে মাইনাস হাফ আছে, মানে নেগেটিভ চার্জটা মাইনাস হাফ আর কি, হাফ ম্যাগনিটিউডটা হাফ। তাহলে হাফ আছে, তাহলে হাফ হলে কি হবে? সেটা প্লাস আই এফেক্ট দেখাবে না? তাই জন্য CO2 মাইনাস শোজ প্লাস আই এফেক্ট, কিন্তু SO3 মাইনাস কি দেখাবে বলো? SO3 মাইনাসে হাফের থেকে কম আছে, 1/3 আছে। তাহলে যারা হাফের থেকে কম তারা কি দেখাবে? শোজ মাইনাস আই এফেক্ট। মনে পড়ে আমরা SO3 মাইনাসটাকে এক্সেপশনালি আমরা বলেছিলাম যে এটা কিন্তু নেগেটিভ চার্জ হওয়া সত্ত্বেও মাইনাস আই এফেক্ট দেখায়, মনে পড়ছে? যে SO3 মাইনাসটা নেগেটিভ চার্জ থাকছে, তাহলে নেগেটিভ চার্জ ওয়ালা গ্রুপগুলো জেনারেলি প্লাস আই এফেক্ট দেখায়, যেমন CO2 মাইনাস দেখতে পাচ্ছ। তাহলে SO3 মাইনাস কেন মাইনাস আই এফেক্ট দেখায়? তার এখান থেকে একটা জিনিস আমরা বলতে পারি, যেখানে আমরা দেখবো যে চার্জ প্যারামিটারসটা ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচারে চার্জ প্যারামিটারসটা হাফের কম থাকবে, তারা সবসময় মাইনাস আই এফেক্ট দেখাবে। আর যদি মাইনাস হাফ এর থেকে সমান অথবা বেশি হয়, তাহলে সেটা সেক্ষেত্রে পজিটিভ চার্জ দেখাবে। বুঝতে পারছো? এই পজিটিভ চার্জ পজিটিভ এফেক্ট দেখাবে, প্লাস আই এফেক্ট দেখাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, তাহলে এটা একটা অ্যাপ্লিকেশন হলো। আচ্ছা, এবার এইটার উপর বেস করে যদি আমি একটা কোশ্চেন দিই তোমাকে। হ্যাঁ বলো। না 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 না, পজিটিভ চার্জ হলে তাহলে তো সেটা তো তোমার নেগেটিভ চার্জের ম্যাগনিটিউড দেখে বলতে হবে যে এটা মাইনাস আই এফেক্ট নাকি প্লাস আই। পজিটিভ চার্জ যারা আছে সবাই তো তোমার এ দেখায়, মাইনাস আই এফেক্ট দেখায়, ওখানে কোনো এ নেই তো। বুঝেছো? মানে পজিটিভ চার্জ যারা আছে তারা তো সবাই মানে হাফের থেকে কমই পড়ছে, মানে এর নিচে মানে কি মাইনাস হাফটা, মাইনাসটা হাফের নিচে মানে কি, সেটা পজিটিভ হলেও তো সেটা মাইনাস হাফের নিচে। বুঝলে? বুঝতে কি বলেছি? নেগেটিভ যত হাফের থেকে কম হবে, নেগেটিভটা হাফের থেকে কম মানে কি, সেটা পজিটিভটাও তো নেগেটিভ হাফের থেকে কম। বুঝতে পারছো? সেক্ষেত্রে সবাই ওরা এ হবে, প্লাস আই এফেক্ট হবে। আচ্ছা, এবার এর যদি আমরা একটা অ্যাপ্লিকেশন বলি, ধরো তোমাকে এরকম একটা কোশ্চেন দেওয়া হলো, CO মাইনাস CH2 COOH CH3 CH2 COOH SO3 মাইনাস CH2 COOH। তাহলে এখন বলো এদের কে ভ্যালুর অর্ডার কি হবে? কে এ ভ্যালুর অর্ডার কি হবে, মানে অ্যাসিডিটি? অ্যাসিডিটি। তারপর তারপর একেরটা, তারপর দুয়েরটা। তাই কি? আচ্ছা দেখো, বলো বলো। SO3 কি দেখায় বললাম এক্ষুনি?
মাইনাস আই, সি ডাবল মাইনাস কি দেখাবে, প্লাস আই। আর এটা তো উইক প্লাস আই, তাহলে আমরা যদি বলি যে এটা কে এ আছে, তাহলে এর কে কি হবে, বাড়বে না কমবে সেকেন্ডের থেকে? দেখো প্লাস আই গ্রুপ কি করে, অ্যাসিডিটি কমিয়ে দেয় না? তাহলে কে এটাকে কি করবে, কমিয়ে দেবে। আর এটা মাইনাস আই, তার মানে কি হবে, কে এটাকে বাড়িয়ে দেবে। তাহলে অ্যাসিডিটি কি হবে, অ্যাসিডিটি কি হবে, সি সবচেয়ে বেশি হবে, তারপর বি হবে, তারপর এ হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখান থেকে লাস্ট আমরা একটা নোট দেব। সেই নোটটা হচ্ছে যেটা আমরা অ্যাপ্লাই করলাম এতক্ষণ ধরে, তাহলে লেখো নোট। সেটা হচ্ছে দেখো মাইনাস ও মাইনাস, ও মাইনাস কি ধরনের গ্রুপ, প্লাস আই নাকি মাইনাস আই? প্লাস আই। আমরা বলেছি কি নেগেটিভ চার্জটা যদি হাফের থেকে সমান অথবা বেশি হয় তারা প্লাস আই দেখাবে, তো ওর মাথায় তো একটা পজিটিভ একটাই নেগেটিভ চার্জ আছে, তাহলে অবভিয়াসলি সেটা হবে। এনএইচ মাইনাস কি হবে, প্লাস আই। তাহলে তুমি খেয়াল করো এখানে মাইনাস চার্জ থাকলেই মানে যেটা হচ্ছে হাফের থেকে বড়, তো এটা তো ওয়ান, তাহলে হাফের থেকে তো বড় হচ্ছেই, তাহলে এগুলো সব প্লাস আই দেখাবে। সিএইচ টু মাইনাস কি দেখাবে, প্লাস আই। এসও থ্রি মাইনাস কি দেখাবে তাহলে, এক্সেপশন নয় মানে এটাই হচ্ছে লজিক, যেখানে হ্যাঁ হাফের থেকে কম হচ্ছে। তাহলে এটাকে আমাদের দেখো এক্সেপশন মিন্স তুমি এইভাবে ভাবতে পারো যে নেগেটিভ হওয়া সত্ত্বেও মাইনাস আই হচ্ছে, সেই রেসপেক্টে তুমি এক্সেপশন বলতে পারো, কিন্তু এটা কিন্তু লজিক্যালি এক্সেপশন নয়, এর লজিক আছে, আমরা আগে একটা লজিকও দিয়েছিলাম। আচ্ছা এইটা হচ্ছে তাহলে ব্যাপার। অবশ্যই নেগেটিভ বা চার্জ বলে একটা কম একটা তুমি দেখতে পাচ্ছ যেখানে তুমি মাইনাস মাইনাস আই এফেক্ট দেখা। তাহলে এখান থেকে দেখো আলটিমেটলি যেটা পাচ্ছি ওএইচ গ্রুপ, ওএইচ গ্রুপ কি ধরনের এফেক্ট দেখায়, মাইনাস আই নাকি প্লাস আই? ওএইচ গ্রুপ মাইনাস আই, মনে পড়ে সেই চার্জ নেকেড তারপর নিউট্রাল, এভাবে করেছিলাম তো হাইব্রিডেশন, এটা তো নিউট্রাল স্পিসিস, তাহলে এটা হচ্ছে মাইনাস আই দেখায়। হ্যাঁ, আচ্ছা এবার এখান থেকে যদি আমি এইচ প্লাস বার করে দিই তাহলে কি তৈরি করবে সে, ও মাইনাস। তাহলে ও মাইনাস তৈরি করলে এটা কি তৈরি করবে, প্লাস আই নাকি মাইনাস আই? প্লাস আই। তার মানে যখনই ওএইচ কে আমরা ডিপ্রোটনেট করে দেবো তখন মাইনাস আই এফেক্টটা হয়ে যাবে কি, প্লাস আই এফেক্ট, এই চেঞ্জটা হয়ে যাবে। এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা এনএইচ টু কি ধরনের গ্রুপ, মাইনাস আই, ওই ওএইচ এর মতো এরাই নিউট্রাল। তুমি যখনই এখানে ডিপ্রোটনেট করে দেবো একটা এইচ প্লাস বার করে দেবো তখন কি হয়ে যাবে, মাইনাস মানে এনএইচ মাইনাস হবে, তো এটা কি হয়ে যাবে, প্লাস আই। এটা একটা ইম্পর্টেন্ট, মানে এটাকেও ডিপ্রোনেট করলে তার আই এফেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এসও থ্রি এইচ এটা কি হবে, এটাও চার্জ, সেই ডেল প্লাস মনে আছে, তাহলে এটা কি হবে, মাইনাস আই। এবার এটাকে ডিপ্রোনেট করো, হয়ে যাবে হচ্ছে এসও থ্রি মাইনাস। এবার এর এফেক্টটা কি হবে, এসও থ্রি মাইনাস কি দেখায়, মাইনাস আই। তার মানে দেখো প্রত্যেকটা আগের যেগুলো আমরা লিখলাম এটা 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 কি ডিপ্রোটনেট করলে কি হয়ে যাচ্ছে, মাইনাস আইটা প্লাস আই হয়ে যাচ্ছে, এটা মাইনাস আইটা প্লাস আই হয়ে যাচ্ছে, কিন্তু এইটা কিন্তু নো চেঞ্জ। কোনটা, সিএইচ থ্রি থেকে সিএইচ টু, হ্যাঁ সিএইচ থ্রি থেকে সিএইচ টুটা কোনো চেঞ্জ হবে না, না চেঞ্জ হবে না, না চেঞ্জ, হ্যাঁ প্লাস আইটা প্লাস আই থাকে।
কিন্তু এইখানে দেখো মাইনাস আইটা যেটা ছিল, যেগুলো মাইনাস আই গ্রুপ সেগুলোর মধ্যে কম্পেয়ার করছি, যে মাইনাস আইটা দেখো মাইনাস আইটা চেঞ্জ হয়ে প্লাস আই হয়ে যাচ্ছে যখন আমি ডিপ্রোনেট করি। কিন্তু এই একটা কম্পাউন্ড যেখানে আমি দেখতে পাচ্ছি যে SO3H মাইনাস আই দেখায়, কিন্তু তার ডিপ্রোনেট করলে প্লাস আই হচ্ছে না, মাইনাস আইটা মাইনাস আই থাকছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। এই কটা কথা আমার একটু বলার ছিল এখানে, কারণ এইগুলো আমরা যখন MCকিউ করব তখন কিন্তু এই ব্যাপারগুলো কন্ট্রাডিকশন হয়ে যায় বা প্রবলেম সলভ করতে গিয়ে সমস্যা হয়। তো এইটা হচ্ছে মেইন পয়েন্ট, এইগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে আর? ওকে, তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাকবে। আমরা হলো প্রিলিমিনারি কনসেপ্ট অফ রেজোনেন্স কমপ্লিট করলাম। এরপরে লেকচারে আমাদের হবে ডিলোকালাইজেশন এবং কনজুগেশন। ডিলোকালাইজেশন এবং কনজুগেশন ব্যাপারটা কি সেটা আমাকে বুঝতে হবে। আমরা বলেছিলাম প্রথম ক্লাসে যে রেজোনেন্স, ডিলোকালাইজেশন এবং কনজুগেশন এই তিনটে জিনিস একই নয়, এই তিনটের মধ্যে একটা পার্থক্য রয়েছে। তাহলে রেজোনেন্স ব্যাপারটা আমরা ডিসকাস করে ফেলেছি অলরেডি। এবার এর সঙ্গে আমরা ডিলোকালাইজেশন এবং কনজুগেশন ব্যাপারটা যে কি সেটা একটু বুঝবো, এবং তারপরে রেজোনেন্স, ডিলোকালাইজেশন এবং কনজুগেশনকে তিনটেকে একসঙ্গে পড়বো, পড়ে সেখান থেকে কোশ্চেন অ্যান্সার সলভ করব। এটা কমপ্লিট হবে, তারপর আমরা ডিপিপি সলভ করব। ওকে, থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই থাকবে।